নমস্কার, টুডে স্টোরি সেলেবাড্ডা। আর আজকে টুডে স্টোরি সেলেবাড্ডায় শিল্পীর চোখে শিল্প। আজকে আমরা কথা বলে নেব বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং শিল্পী প্রেমেন্দ্র বিকাশ চাকির সঙ্গে। দাদা কেমন আছো? নানা রকম যেরকম থাকি, মানে এই সময় এক এক রকমের এক এক দিক থেকে এক রকমের চাপ, সুতরাং ভালো না মন্দ জানি না, কিন্তু আছি নানা রকম আছে। দাদা, তোমার যে জার্নিটা আমাদের চলচ্চিত্র জগতে বলো বা আমাদের শিল্পক্ষেত্রে দুর্গা পুজোর মানচিত্রে বলো, আমাদের দর্শকদের যদি অল্প কিছু বলো। দেখো, দুর্গা পুজোর সাথে আমি যুক্ত বিগত প্রায় 40 বছর বছর, কারণ আমি যখন চলচ্চিত্রে কাজ করছি আর কি, একই সাথে আমি দুর্গা পুজোতেও, যেহেতু সেই সময় আমার বন্ধু বান্ধব সকলেই আমরা একটা কোম্পানির হয়ে প্রথম দুর্গা পুজোর পুরস্কারের সাথে যুক্ত হই, মানে অ্যাজ এ আমরা সুপারভাইজার জাজ, এবং সেটা করতে গিয়ে যেটা হয়, মূলত আমাকে সেখানে নেওয়া হয়েছিল, সেই দলে আমি ছিলাম, কারণ সে দলে আমাদের অধিকাংশই বিভিন্ন শৈল্পিক দিকের এক একজন শিল্পী ছিলেন, তাদের একত্রিত হয়ে আমরা করেছিলাম সেখানে পেইন্টার যেমন, সাহিত্যিক যেমন, সাংবাদিক, বিভিন্ন ফিল্ডের লোকজন, এবং তাদের সাথে যখন আমি যুক্ত হলাম চলচ্চিত্র জগতে, এবং যেহেতু আমি তখন ডিওপি হিসেবেই আমার পরিচয়, সুতরাং আমার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা ছিল, মানে থাকতো। সাধারণত আমি অন্যান্য দিকের সাথে আলোর ব্যবহারটাকে আমি খুব প্রাধান্য দিতাম, কারণ ছোটোবেলা থেকে দেখে এসেছি যে আলো যে একটা শিল্প হতে পারে, সেটা আমাদের দেশে খুব একটা সে বিষয়ে খুব একটা সচেতনতা ছিল না, এবং ক্লাবগুলোতে তো আলাদা করে সচেতন ওভাবে করা সম্ভব নয়, যেভাবে আজকে ক্লাবগুলো সব সচেতন হয়েছে পুজোতে, তারা যত মাধুর্যের সাথে নান্দনিকতার সাথে তারা পুজো করছে, এটা সবটাই সম্ভব হয়েছে কিন্তু এই পুরস্কার। আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময়তেই পুজোর আলো বলতে ঠাকুরের ওপর কতগুলো ফ্লাড লাইট দিল দেওয়া আছে, আর কতগুলো টিউবলাইট এদিকে রাস্তায় বাঁধা, আর তার সাথে হচ্ছে হলো চন্দননগরের টুনির একটা কাজ হতো, সেটা যে শুধুমাত্র গেট তা না, সাধারণত সে বছরের কোনো দুর্ঘটনাকেই তুলে ধরা হতো, কোথাও রেল ঘটনা বা কোথাও বিমান দুর্ঘটনা, এই ধরনের জিনিসগুলোকে চন্দননগর তুলে দিত, কিন্তু তাদের প্রবেশাধিকারটা ছিল না মণ্ডপের ভিতর, তারা কিন্তু তার বাইরেই তাদের জগৎটা রাখতেন, এবং রাস্তার মধ্যে তারা লাইন দিয়ে যখন দর্শক যাচ্ছে সেটা খুব উপভোগ করতেন, কিন্তু গিয়ে যখন মূর্তি বা দেবীর সামনে যখন দাঁড়াচ্ছে, সেখানে গিয়ে কিন্তু আলোর কোনো কাজ থাকতো সাধারণ। পরবর্তীকালে যখন থিম পুজো, আজকে যে শব্দটা প্রচলিত থিম পুজো, এই থিম পুজো যখন আস্তে 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 শিল্পীরা, মানে বিভিন্ন আর্ট কলেজের শিল্পীরা, তারা দায়িত্ব নিয়ে যখন পুজো শুরু করলেন, পুজোর আঙ্গিক বদলে গেল, সব কিছু বদলে গেল, এবং তার সাথে কিন্তু তারাও এই জিনিসটা সম্পর্কে একটু সচেতন হলেন যে এর সাথে আলোর একটা সংযোগ আছে, আলোটা ছাড়া সেগুলা সম্ভব, মানে পরিপূর্ণতা লাভ করে, এবং আলোরও একটা আলাদা নান্দনিকতা আছে। এই বিষয়টা নিয়ে চর্চা করতে করতেই একটা সময় মনে হলো যে আমি বিচারক, সারাক্ষণ যাচ্ছি লোকের আলো, লোকের কাজ নিয়ে বিচার করছি, কিন্তু তার আগে তো আমারও জানা উচিত যে আমি কতটুকু জানি। তা একটা সময় আমার মনে হলো যে না, আমি আর বিচারক থাকবো না, বন্ধুবান্ধবকে সকলকেই অনুরোধ করলাম যে প্লিজ আমি কাজ করতে চাই, কারণ এতদিন দুর্গা পুজোর সাথে যুক্ত থেকে দুর্গা পুজোটা আমার কাছে নেশা, এটা একটা প্যাশন যে আমি দুর্গা পুজো কাজ করব, বিভিন্ন শিল্পীর সাথে কাজ করব, এবং তখন আমি ওই বিচারকের আসন থেকে এসে আমি নিজে কাজ করে আজকে আমি বিচারকদের জন্য অপেক্ষা করি, তারা এসে বিচার করুক আমি কী করেছি,
এবং এটার একটা আলাদা একটা মজা আছে। এখানে প্রতিনিয়ত আমি বিভিন্ন শিল্পীর সাথে কাজ করছি। সারা বছর যে আমি সিনেমা শিল্পীর সাথে যখন রয়েছি, তখন আমি টেবিলের এদিকে বসি, আমার সাথে যারা আসেন অন্যান্যরা তারা টেবিলের ওদিকে বসে, তাদের সাথে আমার কথা কথোপকথন হয়। আমার শিল্প নিয়ে, আমার সিনেমার চারিদিক ইতিহাস, তাদের সাথে কথা হয়, তাদের সাথে আলোচনা হয়। কিন্তু পুজোর সময় আমি ওদিকে বসি, এদিকে শিল্পী বসেন, তার সাথে আমি আলোচনা করি। সুতরাং প্রতি বছরই আমার টেবিলের এপারে এবং ওপারে দুপারে বসা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। একদম। এবং আজকে দাদার সাথে কথা বলতে বলতে, সত্যি কথা বলতে, অনেক জিনিস আমার দাদার কাছ থেকে জানতে ইচ্ছে করছে দুর্গা পুজো নিয়ে। আমরা আমাদের দুর্গা পুজো, বাঙালি দুর্গা পুজো, বাংলাকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। দুর্গা পুজো এটাকে অনেক শিল্পী যারা আর্ট বলতে চাইছে না, তাদের এটাকে আর্ট বলা যাবে না, এটা পুজো, তো এটাকে আর্ট কেন বলা হচ্ছে? না, এটা তো দুর্গোৎসব, উৎসব। তা উৎসবের সাথে আর্টের দ্বন্দ্ব কোথায়? উৎসবের মধ্যে যদি আর্ট থাকে, আগে যখন দুর্গা পুজোর ছুটি হতো বা আমরা দুর্গা পুজো সম্পর্কে, তখন আমরা দেখেছি যে পাড়ায় যেসব মণ্ডপগুলো হতো, সেখানে সন্ধ্যে 7টা-8টার পর থেকে তো পাড়ার কিছু লোকজন সেখানে ঘোরাঘুরি করতেন। বাড়িতে বাড়িতে মেয়েরা রান্নাবাড়ি, হইচই, সেটা বাড়ির ভেতর সীমাবদ্ধ ছিল। গোটা রাত জেগে যে যাওয়া, সেটা ছিল কিছু কিছু পুজোতে, কিন্তু সব পুজোতে নয়। দুর্গা পুজোতে এইভাবে তখনও উৎসবে পরিণত হয়নি। আমার ছোটোবেলা থেকে দেখা বা আমার তখন কিছু কিছু পুজো অবশ্যই ছিল। সুতরাং এই পুজোর একটা বিরাট ইতিহাস আছে। তারা পুজো করছে। আজকে বাগবাজারের পুজোতে যে ঢলটা আসে, প্রতি বছর প্রতিমা একই রকম থাকে, একইভাবে একই রকম একটা মেলার আয়োজন হয়। সেটা হলো এত বছর ধরে কিন্তু তারা তাদের সেই জায়গাটাকে ধরে রেখেছে, ঐতিহ্যমণ্ডিত একটা জায়গা। সেটা হচ্ছে দুর্গা পুজো। কিন্তু যখন এই যে ক্লাবগুলো আসছে, নতুন নতুন ক্লাবগুলো আসছে, তাদের নতুন নতুন চিন্তাভাবনাগুলো নিয়ে আসছে, তারা তো দুর্গোৎসবের চলে আসছে, সেই উৎসবে আসছে, তাতে তো কারোর ক্ষতি হচ্ছে না। বরঞ্চ এই যে শৈল্পিক চিন্তাভাবনা, তার জন্যই তো আজকে এই হেরিটেজ তকমা ইউনেস্কোর, সেটা যদি না হয় শুধুমাত্র পুজো হয়ে থাকতো, তারপরে আমার মনে হয় না সেটা সম্ভব হতো। এবং প্রত্যেক বছর এই যে শিল্পীরা কাজ করেন, এবং পৃথিবীতে এরকম কোনো শিল্প আছে কি যেটা শুধুমাত্র 7-10 দিনের জন্য আমরা কাজ করি, তারপরে সেটাকে ভাসিয়ে দেওয়া হয়, তারপরে আর কোনোদিনও সেটা ফেরত আসে না, এবং সেটা নিয়ে আমাদের কারোর কোনো শিল্পীর অনুশোচনা নেই। বরঞ্চ আজকে ভাসিয়ে দিয়ে তারা কালকে নতুন একটা চিন্তাভাবনার মধ্যে ঢুকে পড়ে। এটা সারা পৃথিবীতে কোনো শিল্পীর ভিতরে আছে।